আজকে আমরা মানে একটা ছোট্ট কিন্তু বেশ গভীর ভাবনা নিয়ে কথা বলবো। একটা হিন্দি নিবন্ধ আছে, শিরোনামটা হলো ক্রোধ মত করো, ক্ষমা করো। হুম। মানে সোজা কথায় রাগ নয়, ক্ষমা। তো চলুন দেখি এই লেখাটা আমাদের আজকের জীবনে কতটা কাজে লাগতে পারে। ঠিক। লেখাটা আসলে জোর দেয় কেন আমরা রাগের বদলে ক্ষমাকে বেছে নেব। মানে এর ভেতরের দিকগুলো, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। শুরুতেই লেখাটা একটা দারুণ উপমা ব্যবহার করেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বলছে যে আগুন যেমন মানে যেখান থেকে ওঠে বা চারপাশে যা থাকে সেটাকেই পোড়ায়, রাগও ঠিক তেমনই। যে রেগে যায় ক্ষতিটা তারই আগে হয়। হুম। আরেকটা উদাহরণও দেখলাম, মাটিতে যদি কেউ হাত দিয়ে মারে, চোটটা তো তার নিজের হাতেই লাগে। একদম। এই যে ব্যাপারটা মানে আ রাগ যে আসলে নিজেরই ক্ষতি করে প্রথমে, সেটার উপর খুব জোর দেওয়া হয়েছে। ঠিক। নিবন্ধে তো এটাও বলা হচ্ছে, ধরুন কারোর প্রতিশোধ নেবার ক্ষমতা আছে, যোগ্যতাও আছে। তাহলেও মানে ক্ষমা করে দেওয়াই ভালো। আচ্ছা, কেন? কারণ হিসাবে বলছে, এই যে রাগ করা এই কাজটা নিজেই নাকি খুব খারাপ। হিন্দিতে শব্দটা ব্যবহার করেছে বহতই বুড়া, মানে খুবই খারাপ একটা ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন আসে মনে, ধরুন কেউ অন্যায় করল, তো চট করে একটা প্রতিশোধ নিলে একটা একটা স্যাটিসফ্যাকশন তো হয়, তাই না? তাহলে ক্ষমা কেন তার চেয়ে ভালো? দেখুন লেখাটা এই জায়গাটা খুব পরিষ্কার করছে। বলছে প্রতিশোধ নিলে যে একটা আনন্দ বা খুশি হয়, সেটা খুব অল্প সময়ের। কুছ ঘন্টে খুশি, এই কথাটা ব্যবহার করা হয়েছে। ও, কয়েক ঘন্টার আনন্দ। হ্যাঁ, খুব অল্প সময়। কিন্তু ক্ষমা করলে যে শান্তিটা আসে, ভেতরের যে আনন্দ, সেটা নাকি বহুত কাল তক কায়েম রহেগা, মানে অনেক লম্বা সময় ধরে থাকে। তার মানে দীর্ঘস্থায়ী শান্তি। একদম। আর এখানে ক্ষমা করাটাকে কিন্তু দুর্বলতা হিসাবে দেখা হচ্ছে না, বরং এটাকে বড়পন, মানে মহত্ব, বা বলা যেতে পারে ভেতরের শক্তি, সেটার লক্ষণ হিসাবে দেখানো হচ্ছে। ইন্টারেস্টিং। উল্টে যারা অন্যের ক্ষতি করে বেড়ায়, তাদেরকেই দুর্বল, মানে কমজোর আর ভীরু বা কায়ার বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা তো একটা অন্য দৃষ্টিকোণ। আরেকটা জিনিসও চোখে পড়ল, বলছে যদি রাগটাকে একটু পাশে সরিয়ে রেখে শান্তভাবে কথা বলা যায়। হ্যাঁ, শান্তিপূর্ণকভাবে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে যদি কথা বলা যায়, তাহলে নাকি অনেক সমস্যার সমাধান এমনিতেই অর্ধেক হয়ে যায়, আধা হলো জায়গা। এটা তো খুব প্র্যাকটিক্যাল মনে হচ্ছে। ঠিক তাই। এটা আসলে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা মেটানোর কথাই বলছে। মানে বুঝিয়ে দিচ্ছে যে ঠান্ডা মাথায় কথা বললে, ক্ষমা করতে পারলে সম্পর্কগুলো ভালো থাকে আর নিজের মনেও শান্তি আসে। হুম। এই জন্যেই বোধহয় পৃথিবী আর আখের উদাহরণ দুটো দেয়া হয়েছে। হ্যাঁ, ওটা কিরকম? দেখুন, পৃথিবী, আমরা তো তাকে আঘাত করি, খুনি, কত কি করি, কিন্তু সে বদলে কি দেয়? ফসল দেয়। ঠিক। আবার আখ, তাকে পেশা হয়, নিংড়ানো হয়, কিন্তু সে কি দেয়? মিষ্টি রস। বাহ। দুটোই যেন ক্ষমা আর সহনশীলতার মস্ত বড় প্রতীক, মানে কষ্ট পেয়েও ভালো কিছু ফিরিয়ে দেওয়া। সত্যি, খুব গভীর উপমা। আর একদম শেষে এসে একটা খুব সাধারণ কিন্তু জোরালো কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? কোনটা বলুন তো? ওই যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তো একটা পিঁপড়েরও থাকে, চিমটি শব্দটা ব্যবহার করেছে। ও হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসল বীরত্ব বা মহত্ব কিসে? শত্রুকে ক্ষমা করার মধ্যে। একদম। তাহলে পুরো লেখার সারমর্মটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে রাগ আসলে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজেরই। নিজের ভেতরের শান্তি, শক্তি সব নষ্ট করে দেয়। আত্মক্ষয়ী। ঠিক। অন্যদিকে ক্ষমা কি আনে? আনে দীর্ঘস্থায়ী শান্তি। আর সেটাই ভেতরের আসল শক্তির পরিচয়। এটা শুধু বাইরের ব্যাপার না, এটা আত্মিক সন্তুষ্টির একটা পথ। তাহলে মূল বার্তাটা আমাদের সবার জন্য খুব পরিষ্কার। যদি আমরা ব্যক্তিগত শান্তি চাই, ভেতরের শক্তি বাড়াতে চাই, তাহলে রাগের ওই যে ক্ষতিকারক পথ, ওটা ছেড়ে ক্ষমার পথ ধরাটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। অবশ্যই। ক্ষমার মাধ্যমে যে স্থায়ী শান্তিটা পাওয়া যায়, সেটার মূল্য কিন্তু ওই প্রতিশোধের ক্ষণিকের উত্তেজনা বা যাকে বলে তৃপ্তি, তার চেয়ে অনেক অনেক বেশি। এটা আসলে লম্বা সময়ের জন্য ভালো থাকার একটা উপায়। এই আলোচনাটি অখণ্ড জ্যোতি পত্রিকার জানুয়ারি ১৯৪৩ সংখ্যায় পৃষ্ঠা ৪৩-এ প্রকাশিত হয়েছে। হ্যাঁ। সমস্ত এই ধরনের আলোচনা ঋষিচিন্তনের নির্দেশনায় সংকলিত হয়েছে এবং এটি ঋষিচিন্তনের নির্দেশনার ৬৩ পৃষ্ঠাতেও পাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ।